সুপ্রদর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের নিয়মিত আলোচনা অনুষ্ঠান পিএইচপি অন্যদৃষ্টিতে। আমরা সাম্প্রতিক সময়ের নানা আলোচিত বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমার সঙ্গে দুজন অতিথি, আমার পাশেই অধ্যাপক হারুন রশিদ, তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিনি একই সঙ্গে প্রকল্প পরিচালক এবং চিফ এডিটর এনসাইক্লোপিডিয়া অব বাংলাদেশ ওয়ার অফ লিবারেশন। আছেন একজন প্রখ্যাত কলামনিস্ট, সাবেক রাষ্ট্রদূত এম মোফাজ্জল করিম। আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি একটু অধ্যাপক হারুন রশিদ আপনাকে দিয়েই শুরু করি। আমরা তো ইতিহাসের চর্চা করি, এই মুহূর্তে ইতিহাসের নানা দিক নিয়ে নানা বিতর্ক, নানা আলোচনা সমালোচনা। এর মধ্যে একটি বড় আলোচনা হচ্ছে, যেটি আপনার সামনে আমি এখন দেখতে পাচ্ছি, যে একে খন্দকারের লেখা বইটি নিয়ে। সেখানে কিছু কিছু কথাবার্তা আছে যেগুলো নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। একটু প্রথমে আপনার এই বিষয়ে মন্তব্য চাই। যে বিতর্কগুলো আছে আমি সেগুলো জানি, আমি নতুন করে আবার রিপিট করতে চাই না, কিন্তু আপনার কাছে কোন জায়গায় মনে হয়েছে যে এই ইতিহাসের প্রতি কতখানি সত্যনিষ্ঠ তিনি ছিলেন? একে খন্দকার সাহেবের 1971 ভেতরে বাইরে এই যে বইটি সম্প্রতি প্রকাশিত, আমি গত দুদিনে এই বইটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলেছি এবং পাঠ করে আমার কাছে যেটা মনে হলো যে এটা লেখার চেয়ে না লেখাটাই বোধহয় তার জন্য ভালো ছিল। কেন ছিল? এই জন্য যে উনি একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এবং প্রধানত একজন সৈনিক। তো এর আগে আর এইভাবে কিছু লিখেছেন বলে আমার জানা নেই। সবার জন্য তো সব কাজ না। একটা বই এবং ওনার অবস্থান থেকে লিখতে হলে সেই বই লেখার জন্য এক ধরনের অভিজ্ঞতার কথা যদি বলি, ট্রেনিং এর কথা যদি বলি, কিভাবে একটি গ্রন্থ রচনা করতে হয়, তো সেগুলো যদি না থাকে তাহলে যেটা লেখা হলে সেটা গল্প হতে পারে। তিনি ইতিহাসের বই লেখেননি, তিনি আত্মজীবনী লিখেছেন, সেটা গল্প হতে পারে। এখন উনি যেটা লিখেছেন, যে আপনি আত্মজীবনী যেটা লিখেছেন, এই বইয়ের মধ্যেই তিনি লিখেছেন যে উনি যুদ্ধকালীন সময়ে ডায়েরি মেনটেন করতেন, কিন্তু সেটা হারিয়ে গেছে। তারপর কিভাবে উনি লিখেছেন আমি একটু যদি এখান থেকে উদ্ধৃতি দিয়ে আমার ভালো হবে দর্শক শ্রোতাদের জন্য, আমাদের সকলের জন্য। আমি পাঠ করি। পৃষ্ঠা 10-এ উনি লিখেছেন, মাঝে মধ্যে স্মৃতির উপর নির্ভর করে আমার জীবনের সবচেয়ে মূল্যবান সময়ের স্মৃতিকথা লেখার চিন্তা করলেও তা আর হয়ে ওঠেনি। সম্প্রতি আমি বুঝতে পারছিলাম যে স্মৃতিকথা লেখার জন্য আমার হাতে আর খুব বেশি সময় নেই। এছাড়া স্বাভাবিক প্রক্রিয়াতেই আমি অনেক কিছু বিস্তৃত হয়ে যাচ্ছি। এই উপলব্ধি থেকে গত বছর আমি আমার মুক্তিযুদ্ধের স্মৃতিকথা লেখার উদ্যোগ নেই। আমার বয়স, একাগ্রতা, ধৈর্য ইত্যাদি সবই মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ স্মৃতিকথা লেখার অনুকূলে নয়। আসলে আমরা জানি যে একে খন্দকার সাহেব বর্তমানে তার বয়স হল 84 বছর অফিসিয়ালি, এবং তিনি অসুস্থ। যতদূর আমি জেনেছি পারিবারিক সূত্রে অ্যালজাইমার্স রোগে তিনি কিন্তু ভুগছেন, অর্থাৎ স্মৃতিশক্তি বহুলাংশেই তার কিন্তু লোপ পেয়েছে। এমন একটি অবস্থায় উনি নিজেই লিখেছেন যার সময় বেশি নাই হাতে। বই যদি লিখবেন তাহলে বহু আগেই লেখা উচিত ছিল। আর এমন একটা সময় লিখেছেন যেটা স্মৃতি নির্ভর, যখন স্মৃতি ভ্রম তার ঘটছে। এবং উনি কিন্তু তখন নিজে লেখেন নাই, তিনি সাম গাজী মিজানুর রহমান নামক প্রথম আলোর একজন সাংবাদিক বা তার সাথে যুক্ত, তিনি তার যে শ্রুতি লিখন উনি বলেছেন এবং সে লিখেছেন, এভাবে এই কাজটা করেছেন। নিজেও কিন্তু লেখেননি বা লিখতে পারেননি, এভাবে হয়েছে। এখন এই ধরনের একটি সেন্সিটিভ বিষয়ে লিখতে হলে তো আপনার তত্ত্ব উপত্য এগুলো তো থাকতে হয় সেখানে। আর যদি আপনি বলেন যে স্মৃতিকথা, তাহলে ডায়েরির নোট এগুলো থাকা দরকার আছে। তো স্মৃতির উপর নির্ভর করে যদি লিখতে হয় তাহলে তো স্মৃতিটাও আপনার সেভাবে প্রখর থাকা দরকার আছে। কিন্তু এখন এই স্টেজে এসে জীবন সায়নে স্মৃতিকথা লেখার মতো অবস্থা তার আছে কিনা ফার্স্ট নাই বলেই আপনি দেখবেন যে প্রথমা যে প্রকাশ করেছে, লিখেছে দ্বিতীয় সংস্করণ, কয়েক সপ্তাহের মধ্যেই হলো দ্বিতীয় সংস্করণ। এটাও একটা মিসলিডিং। এবং দেখবেন দ্বিতীয় সংস্করণ নামে 2টা শব্দ খালি চেঞ্জ হয়েছে। একটা হলো যে এমএলএ লিখেছিলেন, মেম্বার অব লেজিসলেটিভ অ্যাসেম্বলি, সেটাকে কারেকশন করেছেন এমপিএ, মেম্বার অব প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি। আর আরেকটা যেটা হলো 7 মার্চের ভাষণে উনি লিখেছিলেন বঙ্গবন্ধু শেষ করেছিলেন জয় পাকিস্তান বলে, কিন্তু পরে সংশোধনী দিয়েছেন যে উনি জয় বাংলা বলেছেন, তারপর জয় পাকিস্তান বলেছেন। এই দুটো শব্দ চেঞ্জ হলো, বলা হলো দ্বিতীয় সংস্করণ। এটাকে তো সেকেন্ড এডিশন বলে না, এটাকে দ্বিতীয় মুদ্রণ বলা যেতে পারে, রাইট? এখন আমি বইটা পাঠ করে অন্তত আমি বহু জায়গায় এই ধরনের ক্রান্তি আমি পেয়েছি। আমার কাছে নোট নেওয়া আছে এবং আমি একটা ইচ্ছা করেছি
যে পাঠকদের সামনে তুলে ধরার জন্য হয়তো আমি একটা পত্রিকাও এর উপর লিখবো। কি ভুল আছে দেখেন, উনি রেখেছেন সবগুলো ভুলের জায়গায় যাওয়ার আগে আমি একটু ওনার কাছ থেকে শুনে আসি, তারপর আপনি আর আপনার কাছ থেকে কিছু ভুলগুলো শুনবো। আচ্ছা, আপনি কিভাবে দেখেন? আপনি নিজেও তো একজন সাবেক সচিব, লেখালেখি করেন, স্মৃতিকথা লেখেন, মেমোয়ার্স লেখেন, ইতিহাস লেখেন, আপনার দৃষ্টিতে কি মনে হয়? আমার সৌভাগ্য যে আমার স্মৃতিকথা বা স্মৃতিচারণমূলক যে সমস্ত লেখা বের হয়েছে, ইতিমধ্যে আমার শৈশব থেকে শুরু করে 1983 সাল পর্যন্ত আমার জীবনের এই সময় বা সময়গুলো নিয়ে 3টা বই বের হয়েছে। সৌভাগ্য যে কোনটা নিয়ে 4টা বই বের হয়েছে, তো কোনটা নিয়ে কোনো বিতর্কের সৃষ্টি হয়নি বা কোন রকমের কাউকে আঘাত দিয়েছি বলেও শুনিনি। আমার স্মৃতি শক্তিতে আমার নিজের লেখার সময় আর কি, যেটা সম্বন্ধে আমি নিশ্চিত হয়েছি এবং প্রায় ক্ষেত্রেই আমি এমন কিছু বিষয় লিখেছি হয়তো অন্যের কাছে মনে হতে পারে এই লোকটা মনে রাখলো কিরকম করে, এত তুচ্ছ ক্ষুদ্র জিনিস। আমার বয়স যখন 5-6 তখনকার কথাগুলো পর্যন্ত শৈশবের কথা বলতে গিয়ে বলেছি, বা ধরুন পরবর্তী পরে ছাত্র জীবন ইত্যাদি। কিভাবে মনে রাখলেন এটা তো আমি জানি না, আমি কি করে বলবো? আমি কোনো নোট টোট কিছু না, একেবারে স্মৃতি থেকে এটা সমস্ত নোট। ওই যে আল্লাহ তাআলা একটা ছোট্টখাটো কম্পিউটার এখানে দিয়ে দিয়েছে, সেখান থেকে সেই কম্পিউটারের মধ্যে বিধৃত হয়েছিল, এখনো সেটাতে ভাইরাস আক্রমণ হয় নাই, হয়েছে। কিন্তু যা ডক্টর হারুনের কথায় আমি যা বুঝতে পারলাম যে বোধহয় আমাদের একে খন্দকার সাহেবের কম্পিউটারের মধ্যে ভাইরাস আক্রমণ হয়েছিল বোধহয় বা হয়েছে। তবে আমি বইটা পড়িনি, বইটা আমার হাতে এখনো পৌঁছায়নি। পাওয়া যাচ্ছে না অনেক জায়গায়। না, কিন্তু পাওয়া যাচ্ছে, এটা ঠিক না। ওই গাড়ি থামলে পরে এসে যে রাস্তায় যে বই বিক্রি করে না তারা, তো আমি তো খুব আগ্রহ সহকারে 2-3 দিন আগে বইটা কেনার জন্য আমি বললাম যে এই বইটা কত, দাম কত? বলে 800 টাকা। কি 800 টাকা? এটা শুনে থাক বাবা, যেদিন দাম কমতে কমতে যখন এটা 300-400 টাকায় আসবে তখন এমনিতে 450 টাকা দাম। হ্যাঁ, যাই হোক, হ্যাঁ এমনিতে পাওয়া যাবে। বইটা সম্বন্ধে আমার বক্তব্য হলো যে এটা সম্পূর্ণ, এটার দায় দায়িত্ব ভালো মন্দ সবকিছুর মালিক হচ্ছেন গিয়ে খন্দকার সাহেব। তো খন্দকার সাহেবের এখানে 2টা সত্তা ফুটে উঠছে। একটা হচ্ছে একজন মুক্তিযোদ্ধা হিসাবে, মুক্তিযুদ্ধে যার যে অবদান ছিল, একজন সাধারণ সৈনিক হিসাবে হোক বা একজন উপপ্রধান হিসাবে হোক বা প্রধান হিসাবে হোক, যাইতেই থাকুক না কেন, সেটা আমাদের সবাইকে স্বীকার করতে হবে। মুক্তিযোদ্ধাদেরকে আমরা আজীবন সম্মান দেব, একে আমৃত্যু সম্মান দেব। আর মুক্তিযোদ্ধারা না থাকলে পরে এই দেশে মুক্তিযুদ্ধ হতো না, দেশ স্বাধীন হতো না। দেশ স্বাধীন না হলে ওরা যদি পরবর্তীতে কোনো অপরাধও করে তাও সম্মান দেবেন। আচ্ছা, আমি ওটাই বলছিলাম যে 2টা সত্তা। একটা হচ্ছে কি তার মুক্তিযোদ্ধা হিসাবে তার যে সত্তাটা, যাকে আমি শ্রদ্ধা জানাই, আগেও জানিয়েছি, এখনো জানাবো। এর চেয়ে খারাপ কিছু যদি কাজ করে থাকেন, যদি এটা যদি খারাপ কাজ বলে প্রতীয়মান হয়, তাও আমি এটাকে শ্রদ্ধা করবো মুক্তিযোদ্ধা হিসাবে। দ্বিতীয়ত আসুন একজন লেখক হিসাবে। কিন্তু কর্নেল ফারুক রশিদও তো মুক্তিযোদ্ধা ছিলেন। না, মুক্তিযোদ্ধা যে, তাকে আমি তো বললাম তো 1971 সেই দিনক্ষণ পর্যন্ত তাকে আমি মুক্তিযোদ্ধা হিসাবে আমি শ্রদ্ধা করব। কেমন? তখন যদি কোনো গণক যদি বলতো যে ফারুক রশিদ একে আপনি শ্রদ্ধা জানাবেন না, এ কিন্তু 4-5 বছর পরে গিয়ে এরকম একটা কাণ্ড করে বসবে, অথবা আপনি জানাবেন না, এমন না। আচ্ছা ঠিক আছে, যখন করবে কাণ্ডটা তখন দেখবো, কিন্তু যখন পর্যন্ত সে মুক্তিযোদ্ধা ততক্ষণ পর্যন্ত। এখন কি জানান ওদেরকে শ্রদ্ধা জানান আপনি, ফারুক রশিদ বা যারা মুক্তিযোদ্ধা ছিলেন? আমাদের আলোচনাটা বোধহয় এদের সঙ্গে মধ্যে রাখলে ভালো হয়। মুক্তিযোদ্ধা হলেই আপনার সম্মান জানাবো, কিন্তু মুক্তিযোদ্ধা চিরকাল মুক্তিযোদ্ধা থাকেন না, সমস্যা তো সেটাই। যে মুক্তিযোদ্ধা বিপথে চলে যাবে এবং যে মুক্তিযোদ্ধার বিপদগামিতা প্রমাণিত হবে তার সম্বন্ধে বক্তব্য অন্য। কিন্তু ইনি এই বই লেখার আগ পর্যন্ত কিন্তু আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাকে বিভিন্ন সময়ে তাকে সম্মানিত করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে বীরোত্তম উপাধি দিয়েছেন, পদক দিয়েছেন। পরবর্তী পর্যায়ে তিনি মন্ত্রী হয়েছেন, বারবার রাষ্ট্রদূত ইত্যাদি হয়েছেন, বিভিন্ন সরকার দিয়েছে। বর্তমান সরকারও তাকে মন্ত্রী করেছিলেন, সিনিয়র মিনিস্টার করেছেন এবং এবার গিয়ে সর্বশেষ তিনি বাদ পড়েছেন। তো সেটাতে কি মনে হয় যে এই বই না লেখা পর্যন্ত কিন্তু তাকে সবাই আমরা শ্রদ্ধা করি। এখন তিনি বিতর্কিত হয়েছেন, এই তো এই বিতর্কিত বিষয়টা আমি বলছিলাম তার দ্বিতীয় সত্তা লেখক সত্তা, যেটা লেখকের যে স্বাধীনতা
আমার মনে হয় সেই স্বাধীনতাটা তিনি ব্যবহার করেছেন, এবং এটা হয়তো অপব্যবহার, কেউ বলতে অপব্যবহার করেছেন। যেটা মাননীয় প্রফেসর হারুন বললেন, যেটা হারুন রশিদ সাহেব, যে উনি আলঝাইমার আক্রান্ত হয়েছেন বোধহয়, বা তার স্মৃতিশক্তি বিলুপ্ত হয়েছে। উনি কিন্তু বলেননি যে উদ্দেশ্য প্রণোদিত হয়ে ভাবে কিছু বলেছেন। হ্যাঁ, যদি কোনো আলঝাইমার জনিত বা স্মৃতিভ্রংশ জনিত কারণে তিনি যদি কিছু লিখে থাকেন, তাহলে কিন্তু তার এটা একভাবে মূল্যায়ন হবে। আর যে না আমি ডেলিভারেটলি লিখেছি, আমি একটা বিশ্বাস করে লিখেছি, তাহলে তো এটা যাচাই বাছাই করে গবেষণা করে দেখতে হবে। আর একটা কথা বলে নি যে শব্দটা সম্বন্ধে, ওই যে জয় বাংলা জয় পাকিস্তান, আমি প্রথম যেদিন এটা নিয়ে তুমুল বিতর্ক হলো মহান জাতীয় সংসদে, তারপরের দিনই একটা টক শোতে কোথায় জানি আমি বলেছিলাম আর কি, যে এই কথাটা তো শুধুমাত্র 1 to 1 বলা হয় নাই, যে একে খন্দকার সাহেব শুনেছেন, বঙ্গবন্ধু বলেছেন, একে খন্দকার সাহেব শুনেছেন, আর কেউ শুনেনি তা না, লক্ষ লক্ষ লোক ছিল। তো এইটা যাচাই বাছাই করেন, 1 মিনিটের ব্যাপার। ওয়েল, প্রথম যেটা হলো যে উনি এই বইটি কিন্তু উল্লেখ করেছেন যে 1952 সাল থেকে 1969 সাল পর্যন্ত তিনি পাকিস্তানে ছিলেন, এবং তৎকালীন সময় পূর্ব বাংলার যে রাজনৈতিক ঘটনা প্রবাহ এ সম্পর্কে তিনি কিছুই জানতেন না ওখানে বসে। আমি পরে বিস্মিত হলাম যে 1968 সালে যে আগরতলা মামলা হলো বঙ্গবন্ধুকে প্রধান আসামি করে, উনি সেটাও কি করে জানলেন না? এটা তো বহুল আলোচিত একটি ঘটনা ছিল। তা দিয়েই বোঝা যাচ্ছে যে ইতিহাস সচেতনতা, রাজনৈতিক ডেভেলপমেন্টের সচেতনতা তার মধ্যে কত দূর ছিল। তো আপনি যদি 18 বছর 20 বছর পাকিস্তানে থাকেন মূল সময়টায়, যেটা লিডিং টু আওয়ার ওয়ার অফ লিবারেশন, তাহলে সেখানে কত দূর আর আত্মস্থ করতে পারবেন, বিষয়টাকে ভিজুয়ালাইজ করতে পারবেন বা লিখতে পারবেন। ভুলের কথা যেটা বলেছিলাম, দুটা ভুল সংশোধন করে একটা সংস্করণ হয়েছে। তো আমার হাতে যেগুলো আছে তাতে তো আপনাদের একাধিক সংস্করণ বোধ হয় কি ভুল আছে ওইদিনই করতে হবে। যেমন 22 পৃষ্ঠায় লিখেছেন যে পাকিস্তানের 300 আসনের মধ্যে আওয়ামী লীগ 167টি আসন লাভ করেন। এটা ঠিক না। পাকিস্তানের 313টি আসনের মধ্যে আওয়ামী লীগ 167টি, আর 300 আসনের মধ্যে যদি বলেন তাহলে বলতে হবে যে আওয়ামী লীগ 160টি, আর পূর্ব বাংলার জন্য ছিল 162, সেখানে পেয়েছিল 160টি আসন পেয়েছিল আওয়ামী লীগ। কাজে 300 আসনের মধ্যে এটা কিন্তু ঠিক বলেন নাই। উনি এমএলএ এবং এমপিএ গুলিয়ে ফেলেছিলেন, ঠিক একই কাজটা আবার এখানে করে ফেলেছেন। এখানেও যে এমএলএ এমপিএ এইটা গুলিয়ে ফেলেছেন। পৃষ্ঠ হল 39। নৌ কমান্ডো, উনি নৌ কমান্ডোর বিষয়ে বলতে গিয়ে এক জায়গায় বলেছেন 146 পৃষ্ঠায় বলেছেন 500 জন নৌ কমান্ডো ছিল। ওই একই পৃষ্ঠা 2 পৃষ্ঠা পরে 148 পৃষ্ঠায় বলেছেন নৌ কমান্ডো ছিল 400 জন ছিল। এখানে দুটো ফিগার হয়ে গেল। বাংলাদেশ এবং বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি উনি বলেছেন ভুটান দিয়েছে সকালে 3 তারিখ আর ইন্ডিয়া দিয়েছে বিকালে। ঠিক না, ভুটান দিয়েছে 3 তারিখ, ইন্ডিয়া দিয়েছে 6 তারিখ। কাজেই এ হলো আর একটা তত্ত্বগত ভুল। উনি বলেছেন ইয়ে খান 7 মার্চের ভাষণের পরে টিক্কা খান পূর্ব বাংলা আসলো, তারপর ইয়ে খান 25 তারিখ অ্যাসেম্বলি ডাকলেন। এটাও ঠিক না। 7 মার্চের ভাষণকে সামনে রেখে ইয়ে খান 6 তারিখ জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, ভাষণ দিয়ে 25 তারিখ ডাকলেন যাতে বঙ্গবন্ধু ওখানে একেবারে বা স্বাধীনতা ঘোষণার দিকে না যান, এই জন্য একটা কৌশল হিসাবে ম্যানুভারিং হিসাবে। কাজী 7 তারিখের পরে ইয়ে খান অ্যাসেম্বলি ডেকেছে, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, এটাও ঠিক না। কাজে এই অনুষ্ঠানে তো আর সব উল্লেখ করা যাবে না, আমি কয়েকটি এখানে উল্লেখ করলাম। এরপর যেটা আছে সেলফ কন্ট্রাডিকশন, প্রত্যেকটা ঘটনা যেখানে বর্ণনা করেছেন, এক জায়গায় একটা কথা বলেছেন, পরক্ষণই আবার সেটাকে কিন্তু কন্ট্রাডিক্ট করেছেন, নেগেট করেছেন। একটা উদাহরণ যদি আমি দিয়ে বলি, 7 মার্চের ভাষণ। 7 মার্চের ভাষণ সম্বন্ধে বলতে গিয়ে 32 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন, আমি একটু এখান থেকে কোটি করি, তিনি বলেছেন যে 7 মার্চের ভাষণটি আমি শুনেছি, এর মধ্যে যে কথাগুলো আমার ভালো লেগেছিল তা হলো দুর্গ গড়ে তোলো, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, শত্রুর মোকাবেলা করতে হবে, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এটা বলে তারপর লেগেছেন এ সময় সমগ্র বাংলাদেশের মানুষ তার কাছ থেকে এ ধরনের কথা আশা করছিল, এটা লেগেছে। কিছুদূর পরে গিয়েই তিনি আবার বলছেন ভাষণের চূড়ান্ত কোনো দিক নির্দেশনা নাই। তো উপরে যারা বললেন যে ওই ভাষণটা মানুষ এই ধরনের বক্তব্য শোনার জন্য উদ্গ্রীব ছিল, রাইট। তারপর একটা জায়গায় লিখেছেন জিয়র রহমান সম্পর্কে, যেখানে লিখেছেন
সেটা দেখেন। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা, উনি লিখেছেন যে মানুষ প্রস্তুত হয়ে গেছে। তা ওনার যদি কোট করি, কে ঘোষণা দিল কে দিল না, মানুষ এর অপেক্ষা করে নাই, আর এই ঘোষণার কোন মূল্যও নাই। এই কথা বলেছেন 61 পৃষ্ঠায়। সেই 61 পৃষ্ঠায় কয়েক লাইন পরে তিনি বলেছেন, জিয়ার এই ঘোষণা দেশে এবং বিদেশে বাঙালি জাতিকে প্রচন্ডভাবে উদ্দীপ্ত করেছে এবং এটার গুরুত্ব নেই। একদিকে বলেন এর কোনো গুরুত্ব নাই, কেউ দিল কি দিল না। আরেকটা সামরি দিতে আসি, তারপর আপনি প্রসঙ্গে যান। আরেকটা জায়গায় লেখকের কাছ থেকে শুনে আমি আসবো 137 পৃষ্ঠায় তিনি বলেছেন, বই সব জায়গায় আছে, সেটা হলো এই যে বঙ্গবন্ধু আওয়ামী লীগের নেতৃত্বের কোনো প্রস্তুতি ছিল না। এইটাই হল তার মূল থিসিস, যে স্বাধীনতার দিকে আঘাত করতে কোনো প্রস্তুতি নাই। এটা লিখেছে বই, বহু জায়গায় তিনি এই কথাটা বলছেন এবং এটাই হলো তার মূল কথা। কিন্তু আমি যেটা দেখলাম, বেশ ভালো কথা। এরপর আবার তিনি 137 পৃষ্ঠায় লিখেছেন, ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে বঙ্গবন্ধুর সরাসরি বা কোনো মাধ্যম দিয়ে আগে থেকেই একটা যোগাযোগ হয়েছে বলেই মনে হয়। অর্থাৎ মুজিব বাহিনী যখন গঠন হলো, তখন ভারতীয় সরকার তারা মুজিব বাহিনীকে আধুনিক অস্ত্র দিল, ট্রেনিং দিল এবং প্রায়োরিটি দিল। সেই কনটেক্সটে বলতে গিয়ে 137 পৃষ্ঠায় বলেছেন যে তাহলে মনে হচ্ছে যে বঙ্গবন্ধুর সাথে ভারতের সাথে আগে আপনার কি মনে? আমি আসছি আপনার কাছে, আপনি আরো কিছু যেগুলো মাননীয় উপাচার্য যেগুলো লিপিবদ্ধ করেছেন, এগুলো একজন সমালোচকের দৃষ্টিতে নিশ্চয়ই তিনি তুলে ধরেছেন এবং এটাতে কি প্রতীয়মান হয়, মনে হয় যেন অনেক ত্রুটি বিচ্যুতি লেখার মধ্যে রয়েছে, অনেক রকমের বিভ্রান্তিও ছড়ায় যেগুলোতে আর কি। তবে ওই যে একটা কথা আছে না, এহ বাহ্য, এগুলোও তেমন কিছু না। কি জন্য এই কয়টা আসনের মধ্যে কয়টা আসন বা কয় তারিখের মধ্যে তারিখ ভুল ইত্যাদি ইত্যাদি, এগুলো আমরা ধরে নিলাম যে এগুলা তিনি ভুল করেছেন। কেমন তাতে কিন্তু যে একেবারে একটা বিরাট রকমের একটা, এই বইয়ের তাহলে মূল এসেন্সটা কি? ওটাতেই আসছি। এই যে সমস্ত সংখ্যাগত বা ধরুন এই ধরনের তারিখের ভুল বা ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ ওটা উনি পয়েন্ট আউট করেছেন, ঠিক আছে। এবং এটা এই ত্রুটিগুলো হচ্ছে গিয়ে যদি কোনো ভালো সম্পাদকের হাতে যদি এটা পড়তো, যদি এডিটোরিয়াল যদি ইয়ে করতো। একটা কথা আমি আজকে প্রথম শুনলাম যে এটা নাকি অনুলিখন করা হয়েছে, উনি নিজের হাতে লেখেন নাই বা নিজে কম্পিউটারে করেন, নিজের হাতে লেখার মতো অবস্থা নাই। যাই হোক, তো অন্য কেউ লিখেছে, ভালো কথা, হতে পারে। কিন্তু তার সঙ্গে সঙ্গে বইটার এডিটিং এর দরকার ছিল। যেখানে উনি নিজে লিখেননি, সেখানে কোনো ভালো কাউকে দিয়ে, একজন পণ্ডিত ব্যক্তি বা একজন ওয়াকিবহাল ব্যক্তি কাউকে দিয়ে এটা এডিটিং করা যায়, এটা করা হয়নি বোধহয়। এই সমস্ত ত্রুটি বিচ্যুতি অনেকগুলো থাকতো না। এখন আসুন আপনার প্রশ্নে, যে তাহলে উনি কি মেসেজ দিতেছে, ইনি যে মেসেজ দিতে চেয়েছেন সেটা সম্পূর্ণ, আমি আবারও বলছি, সম্পূর্ণ তার এটা ব্যক্তিগত মতামত। হয়তো আমরা একমত হব না বা হতেও পারি, নাও হতে পারি। তবে হ্যাঁ, এগুলো প্রত্যেকটা জিনিস খতিয়ে দেখার আছে। যখন তুলেই ফেলেছেন উনি, যখন জাতিকে যখন একটা মেসেজ উনি দিয়ে দিলেন, তাহলে এটা চট করে এরকম করে আমরা ভুলে যাব, এটা হতে পারে না। এটা ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে গবেষণা করে দেখা দরকার। এবং একটা কথা মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত বলেছিলেন, প্রথম দিনেই বলেছিলেন যে এটা নিয়ে বেশি হইচই করার কিছু নাই, আমাদের যা বক্তব্য বা এটা দিয়ে যদি কারো কোনো বক্তব্য থাকে তাহলে আরেকটা বই লিখুন, লিখে খণ্ডান। এটাই কিন্তু আমরা এখন প্রতিক্রিয়ায় আছি। আচ্ছা, এটা আরেকটা বই লেখা হয় কিনা, এটি কিন্তু এই বইটি নিয়ে হয়তো যেটি বলছে আরেকটি বই লিখে এটা আমি জবাব দেওয়া। আমি যেটা হলো যে কয়েকটা মৌলিক বিষয় এখন আসি, হলো কি আমরা যেহেতু শিক্ষক গবেষক, কাজে আমরা যে এটা তথ্যগতভাবে এটা হওয়া উচিত বস্তুনিষ্ঠ এবং তথ্যভিত্তিক, যে কারণে এগুলো আমাদের অ্যাটেনশনে আসে। এখন যদি কতগুলো ঘটনায় যাই, উনি বলেছেন যে বঙ্গবন্ধু যে স্বাধীনতার ঘোষণা করেছেন এর কোনো তথ্য প্রমাণ নাই, এইটা বলেছেন। আরটা বলেছেন বঙ্গবন্ধু জীবদ্দশায় কখনোই তিনি বলে যান নাই যে তিনি এইভাবে স্বাধীনতা ঘোষণা করেছেন বা করেছিলেন, এটাও বলে নাই, উনি শোনেন নাই। এই দুটো বক্তব্য দিয়েছেন। আমি এই বক্তব্য দুইটা খণ্ডন করতে গিয়ে যদি বলি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং সেই মুক্তিযুদ্ধে ব্রিটিশ পার্সপেক্টিভ, অর্থাৎ ব্রিটিশ গভর্নমেন্ট, জনগণ, মেম্বার অব পার্লামেন্ট, মিডিয়া, এদের ভূমিকা কি ছিল, এটা ছিল আমার পোস্ট ডক্টরাল রিসার্চের অংশ। সেখানে আমি 71 সালে ব্রিটেন থেকে যতগুলো পত্রিকা ডেইলি বেরোয়েছে এবং পিরিয়ডিক্যালস, সাপ্তাহিক, এগুলো সব পাঠ করেছি এক বছরের, এবং আমার কাছে জিরোস কপিস আছে। এবং সেখানে আমি দেখেছি, যদি বলেন টাইমস, দ্য গার্ডিয়ান, দ্য অবজারভার, ডেইলি টেলিগ্রাম এবং সানডে অবজারভার, যতগুলো পত্রিকা সেখানে আছে, সব পত্রিকায় একবার প্রথম পেজে উঠেছে
যে ইস্ট পাকিস্তান লিডার, তারপর বঙ্গবন্ধুর নাম দিয়েছেন শেখ মুজিবুর রহমান ডিক্লেয়ার্স ইস্ট পাকিস্তান ইন্ডিপেন্ডেন্স। এইটা প্রথম পেজে উঠছে, এটা উঠলো 27 তারিখ। তাহলে 26 তারিখের যে ঘোষণা, যেটা হলো আপনার 27 তারিখে চলে আসলো, এবং এইটার জিরোস কপি কিন্তু আমার কাছে রয়েছে। যে কারণে উনি বললেন যে কোনো তথ্য নাই, এক, এবং এটা তো আর কেউ বিকৃত করে নাই, ওখানে যেটা উঠেছে সেটাই। 2 নম্বর হলো যে পাকিস্তানের পিআরও যে ছিল, যে সিদ্দিক সালিক, উইটনেস টু সারেন্ডার, সেই বইয়ের পৃষ্ঠা 75, সেই 75 পৃষ্ঠাটা যদি পড়েন দেখবেন রেডিও ফ্রিকুয়েন্সিতে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাটা সেখানে ওনাদের কাছে কিভাবে ধরা পড়েছে, ওই সেটা লিপিবদ্ধ করেছেন উইটনেস টু সারেন্ডার এই বইতে সিদ্দিক সালিক। রেডিও ফ্রিকোয়েন্সি নিয়েও প্রশ্ন তুলেছেন, পেজ 75। এরপর আসেন, এখন পাকিস্তানি উনি বলেছেন। এরপর আসেন যে হাসান হাবিবুর রহমান সাহেব স্বাধীনতার যে 15 খণ্ডের যে দলিলপত্র যেটা করেছেন, তো সেটার মধ্যে বঙ্গবন্ধুর যে ঘোষণাটা, এবং এক্স্যাক্টলি এই ঘোষণাই কিন্তু আমি লন্ডনের পত্রিকায় একবারে এক্স্যাক্টলি ভাবে দেখেছি, অর্থাৎ ওখানে তার ঘোষণাটা এভাবে উঠেছে। তারপর ইউএস স্টেট ডিপার্টমেন্টের যেটা আছে। এখন একটা কথা যদি বলি, উনি যেটা করেছেন, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ফরদার ম্যাটার বঙ্গবন্ধু তার প্রস্তুতি নাই। 2 নম্বর হলো, এবং লাস্ট পর্যন্ত তারা একটা সলিউশন করা যায় কিনা তার জন্য অপেক্ষা করেছেন। এবং একই বইতে আবার উনি কি লিখেছেন, নিজের মন্তব্য, পাকিস্তান সরকারের উচিত ছিল অল্প সময়ের মধ্যে আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তর। কথা বুঝছেন? তাহলে আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তর করা উচিত ছিল এই নেগোসিয়েশন করে, এবং এই ধরনের মিলিটারি সলিউশনে না গিয়ে। তাহলে কি দাঁড়াতো? ইউনাইটেড পাকিস্তান। কিন্তু বঙ্গবন্ধু তো 6 দফা পত্রে একটা আনকম্প্রোমাইজিং স্ট্যান্ড নিয়েছেনই আসলে পাকিস্তান ভাঙার জন্য। উনি তো পাকিস্তানি রাষ্ট্র কাঠামোর মধ্যে সলিউশন চান নাই, কিন্তু তিনি তো বলছেন যে রাজনৈতিক নেতৃত্ব কোনো প্রস্তুতি ছিল না। এখন সেখানে আসি। দ্বিতীয় যেটা হলো উনি যেটা বলেছেন, উচিত ছিল 7 মার্চই সরাসরি স্বাধীনতা ঘোষণা করলেন না কেন। এখন এইগুলো হলো ওল্ড ডিবেটস। বঙ্গবন্ধু আত্মসমর্পণ করেছেন, এটি হলো তার জীবনের সবচেয়ে ভুল, একথা তিনি বলেছেন। উনি বলেছেন যে চট্টগ্রামে ওনারা সেনাবাহিনীর লোকজন একটা আয়োজন করেছিল, ওখানে যাবেন, ওখানে গিয়ে স্বাধীনতা ঘোষণা করবেন এবং মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিবেন। এর চেয়ে হঠকারী আর কোন সিদ্ধান্ত ঘটনা হতে পারে আমার জানা নেই। উদাহরণ যদি বলি, এটাই বলি, কেন আমাদের সামনে উদাহরণ থাকা দরকার রয়েছে। 1970 সালে নাইজেরিয়ার বায়োফ্রা জেনারেল উজুকু স্বাধীনতা ঘোষণা করেছিল তার, এবং 3টা রাষ্ট্র সেটাকে স্বীকৃতি দিয়েছিল। তারপর সব রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হয়ে সেই মুভমেন্টটাকে ক্রাশ করে দিয়েছে। এখন সেই যে জেনারেল উজুকু নাইজেরিয়া যেটা করেছে বায়োফ্রা নাম, ইট ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ নাইজেরিয়া, রাইট? কাজেই ওই সময় বঙ্গবন্ধু সবসময় অল থ্রু যে কাজটা করেছেন, যে তিনি বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের নেতা হতে চান নাই, যে কারণে বলেছেন মেজরিটি তো সিসিট করে না, মাইনরিটি করে। বাঙালি যে মেজরিটি, আমরা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড লিডার, আমি সিসেশনিস্ট হব কেন? আর যদি সিসেশনিস্ট হিসাবে চিহ্নিত হতেন, অর্থাৎ আপনি মাস্টারদার সূর্য সেনের মতো অস্ত্রাগার লুটছাড় করে দেওয়া, ব্রিটিশদেরকে উৎখাত করা, অর্থাৎ এটা দিয়ে যেটা হতো আর একটা বড় ধরনের বিপর্যয় আসতো। আমি একটু আমার সময় শেষের দিকে জানাব মহজুল, আপনার কি মনে হয় যে ইতিহাসের প্রতি সত্যনিষ্ঠ থেকে সত্যিকার ইতিহাসকে তুলে আনার কি উপায় আছে? আমি তো মনে করি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে যে যেরকম মনে করে বলুক না, এটাকে একেবারে কণ্ঠরোধ করে দেওয়াটা এটা কিছুতেই আমি সমর্থন করি না। এই তো প্রথম একজন এরকম একটা কথা বললেন বলে আজকে হয়তো তিনি জাতীয়ভাবে ধিকৃত হচ্ছেন, নিন্দিত হচ্ছেন। তবে বলেছেন তো বলাই না, আজকে তিনি তো এতদিন এই কথাগুলো বলেননি, যখন আওয়ামী লীগ এতদিন বলেন, তার কারণ তিনি বলতে পারেন, জানি না। আমি তো উচিত ছিল অ্যাকচুয়ালি এই বইটা প্রকাশের পরে পরেই তার একটা প্রেস কনফারেন্স করা বা একটা সেমিনার করা বা একটা ডিবেট করা, কিন্তু কিছুই করেন নাই। এমনকি তিনি একটা দ্বিতীয় মুদ্রণ বা দ্বিতীয় সংস্করণে বই বের করলেন, 2টি মাত্র শব্দ পরিবর্তন করে যেটা বলা হচ্ছে তা নয়। তার উচিত এখন আরেকটা ধারাবাহিকতা আরেকটা বই লেখা, ওই যে সমস্ত সমালোচনা হচ্ছে সেগুলো ইয়ে করা আর কি। এখন কথা হচ্ছে বিভিন্ন ধরনের মতামত যদি আসে মুক্তিযুদ্ধ সম্বন্ধে, তাহলে হবে কি আমাদের ইতিহাসটা আরো সমৃদ্ধ হবে, আমাদের জ্ঞানের এই ধরনের মতামত আসলে থেকে সমৃদ্ধ না, এই ধরনের মতামত আসলে সেটা খণ্ডাতে হবে। তো যতক্ষণ না খণ্ডায় শুধুমাত্র টকশোর মধ্যে এটা সীমাবদ্ধ থাকবে বা যতক্ষণ মধ্যে গালাগালির মধ্যে সীমাবদ্ধ থাকবে, জ্ঞানের পরিধি কিন্তু 1 ইঞ্চিও বাড়বে না। আচ্ছা, আমি একটু শেষ করি যদি এভাবে বলি যে উনি বলছেন যে বিভিন্ন আলোচনা দিয়ে সমৃদ্ধ আসতেছি। উনি যেটা বলেছেন শুরু তো হলো, আসলে শুরু হয় নাই। ইট ইজ অ্যান ওল্ড ডিবেট। বঙ্গবন্ধু
করলেন কেন, গ্রেপ্তার হলেন কেন, সরাসরি স্বাধীনতা ঘোষণা করলেন না কেন? এগুলো নাথিং নিউ। তারপর তাজউদ্দিন সাহেবের মূল্যায়ন ঠিকমতো হয় নাই, এটা মূলধারা 71 পড়লে, মাইদুল হাসানের বই পড়লে আপনি দেখবেন। কাজেই উনি যেটা হলেন একটা সাইড নিয়েছেন, মারাত্মকভাবে হয়েছে, সেলফ কন্ট্রাডিকশনে ভরা এক কথা বলে আবার পরক্ষণেই সেটা নেগেট করেছেন। উনি বলেছেন যে বঙ্গবন্ধু কখনোই বলেন নাই যে স্বাধীনতা ঘোষণা করেছেন। 72 সালে যখন আমাদের সংবিধান অ্যাডাপ্টেড হয় জাতীয় সংসদে, আপনি যদি মিজানুর রহমান মিজান সম্পাদিত বঙ্গবন্ধুর ভাষণ বইটা পাঠ করেন এবং ওই অধিবেশনে বঙ্গবন্ধু বিবিডলি বলেছেন যে স্বাধীনতার ঘোষণা কিভাবে তিনি পাঠিয়েছেন, এবং তিনি বলেছেন নির্দিষ্ট ঘোষণা যদি না থাকতো সারা বাংলাদেশ একসাথে কিভাবে তাহলে প্রতিরোধ গড়ে উঠলো, আমি এইভাবে করেছিলাম, উনি কিন্তু সে কথা বলেছেন। কাজে উনি বলেন না এটা ঠিক না। এ হলো একটা। আর একটা এই বক্তব্যগুলো যদি মাননীয় প্রফেসর বা তার মতো বিদগ্ধ ব্যক্তি যারা আছেন তারা যদি পুস্তক আকারে বা তারা যদি লিখিতভাবে তারা যদি গবেষণা করে যদি তুলে ধরেন, তাহলে পরে আমি মনে করি আমি কিন্তু সেটা করেছি। লাস্ট আমার বক্তব্য হলো উনি যেটা বলেছেন জয় বাংলা জয় পাকিস্তান, আমি এই ব্যাপারে আমার মনে হয় সবাই যারা সেই জনসভায় ছিল, আমরা যারা ছিলাম, সবাই সাক্ষ্য দেবে, মানে 10 লক্ষ মানুষ, যে বঙ্গবন্ধু কখনো জয় পাকিস্তান সেদিন বলেন নাই, জয় বাংলাই বলেছেন। ওনার ভাষণেই তো দেখি উনি পারলে রেকর্ড তথ্য দিয়ে, উনি তো আর সেই জনসভায় ছিলেন না, উনি শুধু তথ্য দিয়া এই একটাকে এস্টাবলিশ করুন যে উনি এটা বলেছেন, তাহলেই হয়ে যাবে। দেখা যাক ইতিহাস নিয়ে হয়তো আরো সত্যনিষ্ঠ বিশ্লেষণ হবে, ভবিষ্যতে আরো এই নিয়ে আলোচনা চলবে। ইতিহাসের প্রতি সত্যনিষ্ঠ থেকে আমরা যাতে সঠিক ইতিহাসটা বের করে আনি সেটা কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই মুহূর্তে একটি বিষয় আসছে, সেই বিষয়টাকে নিয়ে নানা রকম মন্তব্য বিশ্লেষণ থাকবে, তার পাশাপাশি যাতে আমরা সঠিক ইতিহাসের চর্চাটাও করি সেটাও কিন্তু খুব জরুরি। অধ্যাপক হারুন রশিদ এবং এম ফজল করিম দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আজকের আলোচনা শোনার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ অনুষ্ঠান দেখার জন্য। আপনাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন সবাই।